হঠাৎ করে শতরূপের হলো কি? শতরূপ ঘোষকে এখন পার্টিতে কম দেখা যায়, কিন্তু অন্য পার্টিতে বেশি দেখা যায়। প্রেজেন্ট ভ্যানে তবলবাজিতে দেখতে পাচ্ছেন না তো, মানে চুরি করে প্রেজেন্ট ভ্যানে দেখা যাচ্ছে কি? হেরে গেছি যেরকম এটা বাস্তবতা, তেমন আমাদের তো হাঁটতে খুব আনন্দ হয় না। দীপশিতা, সায়ন, মীনাক্ষী, আবার দীপশিতা, প্রতিকূল, আমার একটা ছবি, সায়ন, ঐশী। কিন্তু বড্ড বেশি ফেসবুকে দেখি, রাস্তায় কোথায়? আপনি ফেসবুকে বসে ওদের রাস্তার ছবি দেখেছেন। শতরূপ ঘোষ কথায় কখনো 3 গোল, কখনো 5 গোল, রাজনৈতিক ময়দানে গোলটা কি দিতে পারবেন? অসংখ্য গোলের শট, সেগুলো মিস হয়েছে। সিঙ্গুর আন্দোলন আর বেচারাম মান্নার জীবনে ঢুকিয়েছে। একাডেমিক্স আমরা রাজনীতি করেছি, আমরা করেছি রাজনীতি। ভালো বক্তা কে, শতরূপ ঘোষ না দেবাংশু ভট্টাচার্য? দেবাংশু এইরকম লেভেলে চুরি করে বলছে তো যে দুর্নীতি কোনো ইস্যু না, বলতে পারছে। এদের এই বেহায়াপনা, বেহায়া উদ্ধত্ত। আমরা এই দুর্নীতি সিস্টেমটাকে রিপ্লেস করতে চাই উইথ আ ফেয়ার রিক্রুটমেন্ট। কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, কেউ ইস্ট বেঙ্গলের মাথায়, কেউ হকি অ্যাসোসিয়েশন, কেউ সুইমিং অ্যাসোসিয়েশন। আমরা অনেকে একটা কথায় বিশ্বাস রাখি, আমি তো রাখি, ক্যামেরার ওপরে থাকা সৌম্যদীপ, শুভম, ওরাও হয়তো এই কথাই বিশ্বাস রাখে, কারণ এই কথায় রয়েছে জেদ, উদ্যম। কি কথা? আমরা হারবো না, আমরা হারবো না, আমরা হারবো না। কিন্তু যিনি আজ আমার সঙ্গে রয়েছেন, তিনি হয়তো এই কথায় বিশ্বাস রাখেন না। তিনি হয়তো মনে করেন আমি জিতবো না, আমি জিতবো না, আমি জিতবো না। যাকে যিনি আজকে রয়েছেন, তিনি একজন অভিনেতা, তিনি একজন সিপিএম নেতা, শতরূপ ঘোষ। আপনাকে দাওয়ালে স্বাগত। থ্যাংক ইউ। কবে মুক্তি পাচ্ছে আপনার সিনেমা? আপনি কবে মুক্তি পাচ্ছেন পশ্চিমবাংলার এই চোর ধর্ষকদেরকে প্রমোট করা লুটেরাদের সরকারের হাত থেকে? সেটাকে নিয়ে ভাবুন। আমার সিনেমা নিয়ে ভেবে কি করবেন? আমার সিনেমা তো না দেখলেও আপনার জীবনটা কেটে যাবে, কিন্তু যদি আপনার ভাই যদি চাকরি না পায়, আপনার বোনকে যদি রাস্তায় বাড়ি ফেরার সময় 5 বার পেছন দিকে ফিরে তাকাতে হয়, সেটা তো আপনার জীবনকে সরাসরি এফেক্ট করবে। সুতরাং মানে ওইখান থেকে আপনি কবে মুক্তি পাবেন এবং আপনার মতো আরো অনেক মানুষ কবে মুক্তি পাবেন, সেটা বড় চিন্তা না এখন? শতরূপ দা, একটা বিষয় অনেকেই বলেন যে শতরূপ ঘোষকে এখন পার্টিতে কম দেখা যায়, কিন্তু অন্য পার্টিতে বেশি দেখা যায়। আমি কিন্তু অন্য দল বলছি না, কি সব সিনেমার পার্টি টাটি এরকম সিনেমা, মানে আমাকে প্রেজেন্ট ভ্যানে তবলবাজিতে দেখতে পাচ্ছেন না তো, মানে চুরি করে প্রেজেন্ট ভ্যানে দেখা যাচ্ছে কি? যতক্ষণ না সেটা দেখতে পাচ্ছেন ততক্ষণ। আমাকে তো কদিন আগে বলের পার্টিতেও দেখা গেল, কিন্তু আমি বলের পার্টি থেকে চলে যাওয়ার পরে দেখেছেন যে টেবিলে বসছিলাম সেই টেবিলে চামচটা পাওয়া যাচ্ছে না। হয়নি তো এরকম কিছু? সব চামচ গ্লাসের হিসেব মিলে গেছিল তো, প্লেট ফ্লেট চুরি যায়নি তো। কিন্তু মমতা ব্যানার্জির সাথে আপনার থেকে সিনিয়র কিছু সাংবাদিক যারা আমাদের মানে রাজ্যের সরকারের ডেলিগেশনে গেছিলেন, তারা যে হোটেলে ছিলেন, বেরোনোর পরে দেখা গেল হোটেলের চামচ মিসিং। তারপরে মানে আমার আপনার ট্যাক্সের টাকায় বিদেশ যাওয়া আপনার থেকে সিনিয়র কিছু সাংবাদিককে থানায় গিয়ে তাদের পকেট থেকে চামচ বার করতে হলো। সুতরাং যতক্ষণ পর্যন্ত না চুরি করে পুলিশের লকআপে দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পার্টিতে দেখা গেলে, আপনি তার মানে স্বীকার করলেন, দেখা গেলে অসুবিধা কি আছে? আপনি স্বীকার করলেন যে আপনার ছবি মুক্তি পাচ্ছে। আমি এটা স্বীকার করলাম যে যাতে আপনি এই চোর ধর্ষকদের সংস্কৃতির হাত থেকে মুক্তি পান, আপনি এবং আপনার মতো নাগরিক সমাজ, তার জন্য সেই মুক্তির আন্দোলন আমাদের চলছে। ঠিক। শতরূপ দা, একটা ছবি আপনাকে দেখাবো, সেই ছবিটা আমার না দেখালে নয়, পরপর নামগুলো বললে খুব ভালো। ঠিক মনে হয় কেন? একটু নাম, গোটা বাংলার লোক চেনে, প্লিজ পরপর নাম। দীপশিতা, সায়ন, মীনাক্ষী, আবার দীপশিতা, প্রতিকূল, আমার একটা ছবি, সায়ন, ঐশী, করতান, সৃজন, ধ্রুব, কৌস্তবদা। কিন্তু বড্ড বেশি ফেসবুকে দেখি, রাস্তায় কোথায় এরা? আপনি রাস্তায় থাকেন না বলে। রাস্তায় থাকলে তো আমার দেখার বিষয় নাই, পাবলিক দেখবে। এত বড় বড় ইস্যু আপনি দেখুন রাস্তায় যখন সৃজন, আচ্ছা আপনি একটা কথা বলুন দেখি, সায়ন যখন ওই পুলিশের ব্যারিকেড ঠেলে দলীয় খাকিতে মিছিলের দিকে এগোচ্ছিল, ঐশী যখন আরএসএস এর গুন্ডা বাহিনীর সামনে দাঁড়িয়ে, ও কিন্তু পিঠে মারটা খায়নি, কপালে খেয়েছিল। জয়প্রকাশ মজুমদার, দিলীপ ঘোষ দার্জিলিং লাঠিটা পেছনে খেয়েছিল, কারণ পেছন দেখিয়ে পালাচ্ছিল। ঐশী কিন্তু আরএসএস এর মারটা নিজের কপালের এই জায়গাটায় খেয়েছিল। তখন তো আপনি ওখানে দাঁড়িয়েছিলেন না তো? না, আপনি প্রশ্ন করেছেন, বাস্তবিক কোয়েশ্চেন, লেট মি আনসার। আরএসএস এর লাঠির সামনে ঐশী দাঁড়িয়েছিল, আপনি ওখানে ছিলেন না বলে আপনি ওকে দেখেননি। পুলিশের ওই ধাক্কাধাক্কিকে সরিয়ে, তৃণমূলের ওই মাফিয়াদেরকে সরিয়ে মাথায় ত্রাণ নিয়ে দলীয় খাকিতে সায়ন যখন ঢুকছিল, তখন আপনি ওখানে ছিলেন না বলে আপনি ওকে দেখেননি। আপনি তার লাইভ ফিডটা স্টুডিওতে বসে দেখেছেন, তাই আপনার ফেসবুকে দেখেছেন, তাই আপনার মনে হচ্ছে দেখে ফেসবুকে দেখা যায়, রাস্তায় দেখা যায় না। আপনি ফেসবুকে বসে ওদের রাস্তার ছবি দেখেছেন, আপনি রাস্তায় নেই বলে আপনার মনে হয়েছে যে আপনি ওদেরকে রাস্তায় দেখতে পাচ্ছেন না। আপনি রাস্তায় নামুন, দেখতে পাবেন। আমি কখনো এটা বলবো না যে যতটা রাস্তায় আমরা আছি এর থেকে বেশি রাস্তায় থাকার সুযোগ নেই, 100বার সেই সুযোগ রয়েছে। কিন্তু আবার বা ধরুন কৌস্তব চ্যাটার্জি, আপনি যখন এই ঘরের মধ্যে বসে আমার সাথে এই পডকাস্টটা বা ইন্টারভিউ হোয়াটএভার এটা করছেন, এই সময় কৌস্তব চ্যাটার্জি বেহালায়
পার্টি অফিসে বসে লোকের এসআইআর এর ফর্ম ফিল আপ করতে সাহায্য করছে, আপনি ওখানে নেই বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি আপনার এয়ার কন্ডিশনার স্টুডিওতে রয়েছেন। ইনফ্যাক্ট যে ভালো মানে ধরুন আমি যখন রাস্তায় ছিলাম, যদি আপনাকে দেখতাম আপনি আমার ইন্টারভিউটা রাস্তায় নিতে পারতেন, যেহেতু আপনি রাস্তায় যাবেন না বলে আপনার কথায় আমার স্টুডিওতে আসতে হলো, সুতরাং আপনি রাস্তায় নামুন, তাহলে রাস্তায় দেখতে পাবেন। এই যে আপনি বললেন যে অনেকে মার খেয়েছেন বা এর আগে ঘটনা ঘটেছে, সেটা অতীতে অনেক আগের কথা। রিসেন্ট কিছু বলুন। সবই তো সিপিএম রিসেন্টলি এটা করেছে, ওটা করতে গিয়ে মার খেয়েছে, কিংবা আমরা দেখেছি সেটা নিয়ে বিশাল বড় একটা কত 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 মানে কতদিন হলে অতীত ধরেন, কতটা বর্তমান ধরেন, কোন সময় করতে ভবিষ্যৎ ধরেন ডিফাইন করে ধরে বলছি। এখন মানুষের মেমোরি না না আমি অনেক কাজের মধ্যে থাকে বলে অত দার্শনিক উত্তর শুনতে চাইনি আমি। আপনাকে একটা প্রশ্ন করেছেন, আপনার যাতে আমি উত্তর দিতে পারি। 3 মাসে আপনাদের বড় কর্মসূচি কি ছিল? গত 3 মাসে আমাদের এসআইআর নিয়ে পশ্চিমবাংলাতে সবার আগে রাস্তায় আমরা নেমেছি। পরিযায়ী শ্রমিকদের রাস্তায় নামা, সেটা কন্টিনিউ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। না অনেক পার্থক্য রয়েছে। আমি আমার কথাটা শুনুন, এটা কি জানেন, যতক্ষণ পর্যন্ত না কেউ সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো নাবাটাই আপনাদের চোখে নাবা হিসেবে নথিভুক্ত হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 জেতার আগে আমাদের কাছে ওনার দল 7 বার হেরেছে। ততদিন পর্যন্ত আপনারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো থার্ড ক্লাস নেত্রী হয় না। আপনারা বলতে, আপনি তখন হয়তো সাংবাদিক হননি, কিন্তু যারা ছিলেন তারা বলতেন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে চেয়ার বসে যারা, তারাও অনেক ওই সময় বলতেন যে এরকম থার্ড ক্লাস বিরোধী নেত্রী হয় না, মমতা ব্যানার্জি আছে বলেই পশ্চিমবাংলায় সিপিএম টিকে আছে। মানে ওনার ক্যাবিনেটের একজন মন্ত্রী ব্রাত্য বসু ওই সময় আনন্দবাজার পত্রিকার নাটক লিখেছিলেন 2006 আমরা জেতার পরে। সেখানে মানে দেখাচ্ছেন যে মার্কস পশ্চিমবাংলায় নেমে এসছেন স্বর্গ থেকে, এবং সেখানে একটা লোকের সাথে দেখা হয়েছে, সে মার্কসকে বোঝাচ্ছে যে মমতা ব্যানার্জি হচ্ছে সবচেয়ে বড় সিপিএম, মমতা ব্যানার্জি আছে বলে সিপিএম এর জিততে কোনো অসুবিধা নেই। 2011 পর থেকে সেটা পাল্টে গেল। মমতা ব্যানার্জি যে বিরোধী হিসেবে দারুণ ছিলেন, এই ভ্যালিডেশনটা উনি পেলেন উনি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে। কেমন? সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জিততে পারছি ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে আমাদের নামাটা নামা নয়। আবার যখন এই হাওয়াটা যখন পাল্টাবে, যখন পরিবর্তন হবে, তখন আপনি আবার তখন মমতা ব্যানার্জিকে বলবেন যে কি পারলেন না তো, সিপিএম তো সেই শূন্য থেকে ফিরে এসে হারিয়ে দিল। সুতরাং দেখুন আপনাদের ব্যাপারটা কি, আমি আপনাকে মানে অন্য কিছু না, এটা আপনি ব্যক্তিগত ভাবেন না, আমাদের এটা দুর্ভাগ্য বলুন বা হয়তো এটাই প্যাটার্ন, এটাই তো হয়তো হওয়ার, যে মানে ওই মানে জো জিতা ওয়াহি সেকেন্ডার, যতক্ষণ না জিততে পারছে ততক্ষণ আপনি এই প্রশ্নটা করবেন। আর এমনি তখন মানে ভারতের মিডিয়া এবং বাংলার মিডিয়া, আপনারা তো এই ব্যাপারে সিদ্ধহস্ত যে আপনারা সরকারের থেকে বেশি বিরোধীদেরকে প্রশ্ন করবেন। সুতরাং আপনি সে কাজটা করছেন, করুন, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু এটা ঘটনা যে আমরা বেশি মানুষের ভোট পাইনি বলেই আমরা হেরেছি, এ তো তার কাছ থেকে আপনার কাছ থেকে শতরূপ ঘোষ কথাই কখনো 3 গোল কখনো 5 গোল দেন, এটা সবাই জানেন, কিন্তু বাস্তবে রাজনৈতিক ময়দানে গোলটা কি দিতে পারবেন? না কথাটা আমাদের কতগুলো গোল আছে এটা বলতে পারি। হ্যাঁ, জিওএল গোল শব্দটা যেটা মানে, আপনাদের কাছে তো রাজনীতিটা ফুটবল খেলা বা ইভেন সাট্টা খেলাতেও নেমে এসছে, সে ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদের কতগুলো গোল আছে, কতগুলো লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো কোনো ব্যক্তিগত নয়, সমষ্টিগত লক্ষ্য। যদি এগুলো ব্যক্তিগত লক্ষ্য হতো তাহলে আমার নামের পাশেও 3টে দলের ট্যাগ থাকতো। সেটা আমাদের কাছে নেই, বা আমার ব্যক্তিগত আমার কথা বলছি না, যারাই এই সময় কমিউনিস্ট পার্টি করছে এত আক্রমণের সামনেও, তার কারণটা হচ্ছে আমাদের কাছে আমাদের ব্যক্তিগত গোলের থেকে কতগুলো সমষ্টিগত গোল অনেক ইম্পর্টেন্ট, সেই দিকে আমরা লড়াই করছি। ঠিক কথা, একটা ফুটবল ম্যাচ তো 90 মিনিট ধরে চলে, 90 মিনিট মানে 90 ইন্টু 60 অতগুলো সেকেন্ড চলে, কিন্তু একটা গোল তো হয় 1 সেকেন্ড। এটা যদি আমি 5 গোলের ম্যাচও দেখি, 5টা গোল হতে হয়তো 5 মিনিট লেগেছে, কিন্তু খেলাটা তো চলেছে মাঠে 90 মিনিট ধরে। তার মানেটা কি? অসংখ্য বল পাস, অসংখ্য ফরওয়ার্ড পাস, অসংখ্য গোলের শট, সেগুলো মিস হয়েছে। তার মধ্যে 2টো কি 3টে গোল হয়েছে, তাই দিয়ে ম্যাচের ফলাফল হয়েছে। ঠিক আছে, আমরা অনেকগুলো, তাও আপনি যদি বলেন আমি মানে ব্যাপারটা যদি ফুটবল খেলা স্কোরেই নেমে আসে, তাহলে কিন্তু বলছি স্কোর কিন্তু এখনো 7-3, আমরা কিন্তু 4 গোলে এখনো এগিয়ে আছি। সুতরাং ওই নিয়ে চাপ নেবেন না। কিন্তু নতুন করে রেজাল্টের ফল কি হবে আগামীতে? আমি নাকি এই আগের রেজাল্টের কথাই বলবেন সবসময়, সতর্ক রেফারেন্স দেবেন, যেটা ছিলাম আর এখন আছির মধ্যে পার্থক্য। চাঁদনি মেট্রো স্টেশনের বাইরে টিয়াবাকে নিয়ে কত লোক বসে, তাদের ইন্টারভিউ করুন না, যদি এরকম প্রশ্ন করার থাকে, তারা আপনাকে ভবিষ্যৎ বলে দেবে। আমি তো কোনো মানে পলিটিক্যাল অ্যানালিস্ট নই, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমি শুরুই করেছিলাম, কিন্তু আমাদের একটা জেদ থাকে, উদ্যম থাকে যে আমরা হারবো না। সেটা তো বলছেন না যে আমরা 26-এ হ্যাঁ জিতবো। আমি একটা কথা বলছি আপনাকে, আমি যখন ভোটে প্রার্থী হয়েছি, আপনি দেখেন আমার তখনকার কোনো ইন্টারভিউ, হ্যাঁ, যখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি হবে ফলাফল, এটা দেখবেন একটা ইউজুয়াল প্যাটার্ন। এবং যারা এটা বলেন, আমি তাদেরকে কোনোভাবে নেগেটিভ করছি না, আমি বলছি না যে তারা খুব ভুল কিছু করেন, সবাই এটা বলেন যে হ্যাঁ আমরা জিতবো, সেটা আমরা জিতবো। কেমন? তার কারণটা হচ্ছে তার সাথে অনেকগুলো ব্যাপার থাকে, নিজের কনফিডেন্স, কর্মীদেরকে বুস্ট আপ করা, যারা ভোট দেবেন তাদের কাছে একটা পজিটিভ ইয়ে। কিন্তু এটা আপনি আমার দোষ বললে দোষ,
কি এটা আমার সীমাবদ্ধতা বললে সীমাবদ্ধতা, আমি যখন নিজে ভোটে প্রার্থীও থেকেছি, আমি কোনোদিন কোনো প্রশ্নের উত্তরে, এটা আপনি আপনার যারা সিনিয়র আছে বা কলিগ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, বা আমার মনে পড়ছে না আপনি সেই সময়, আমার হয়তো ইন্টারভিউ ওই সময় হয়নি, বাট ভোটে মানে আপনি একটু দেখলেই খুঁজলেই এখন তো ইউটিউবে ফেসবুকে সব থেকেই গেছে আমরা এই সময় যারা আছি, তো আমি কোনোদিন উত্তরে বলিনি যে আমি জিতবো। কেননা আমার সামহাও এটা মনে হয় যে এটা বললে না যিনি সিদ্ধান্তটা নিচ্ছেন তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাকে আন্ডারমাইন করা হয়। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে মানে ওই গরুর পালে বাঘ পড়েছের মতো হয়ে যায়, যে একটা সময় পরে সে কথার আর কোনো দাম থাকে না। এবার কেউ না কেউ একজন না একজন তো জিতবেই, কিন্তু আলটিমেটলি তো যে ভোট দিচ্ছে সে ঠিক করবে। এটা না আমার সহজাতভাবে কখনো আসে না কথাটা। এটা যদি আপনি আমার দুর্বলতা বলেন, দুর্বলতা, একাধিকবার ভোটে হেরে গেছি বলে যদি বলেন আমার খুব কনফিডেন্সের অভাব, তাহলে কনফিডেন্সের অভাব। কিন্তু আমি এটাও আপনাকে বলছি, আমি যখন 25 বছর বয়সে প্রথম ভোটে প্রার্থী, 24.5 পৌনে 25 বছর বয়সে, তখনও কিন্তু আমি কখনো ওই প্রশ্নের উত্তরে এই কথাটা বলিনি যে হ্যাঁ এটাই হবে, কারণ এটা আমার কখনো ভেতর থেকে আসেনি কখনো। সত্যি আপনার একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছি আপনি বক্তব্য রাখছেন, সেটা একটু শোনাবো দর্শকদের এবং তারপরে আমি যাব। কিন্তু এই 2025-26 সালে দাঁড়িয়ে আমরা 70-এর দশকের কমিউনিস্ট পার্টি নয়, আজকের এই 2025-26 সালের পৃথিবীতে মানানসই আধুনিক দিনের একটা আধুনিক কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই। এবং সেই পার্টি তৈরি করার জন্য যারা আমাদের পার্টির বাইরেও যে ভালো মানুষেরা রয়েছেন তাদেরকেও আমরা আমাদের সঙ্গে লড়াই চাই। যে হঠাৎ করে 17 হলো কি, আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি তুলে ধরেছেন যে যারা যখন আমরা ক্ষমতায় ছিলাম সেই সময় যারা গেছিলেন টিএমসিতে, আমাদের তাদের উপর রাগ নেই, তারা ধান্দার জন্য যাননি, তারা যদি ফিরতে চান ফিরে আসুন, আমরা তাদেরকে আবার একসঙ্গে কাজ করব তাদের সঙ্গে। হঠাৎ করে হলো কি? 1970 সালের কোনো সিপিএম এর নেতার বক্তব্য দেখাতে পারবেন যেখানে উনি বলছেন যে যদিও সালটা 1970, কিন্তু আমরা 1920 সালের কমিউনিস্ট পার্টি তৈরি করতে চাই? মানে মনে পড়ছে না, কোনো বইতে পড়েছেন বা কোনো পুরোনো খবর কাগজে পড়েছেন? তো 1970 সালের কমিউনিস্ট পার্টি 1970 সালের মতো ছিল, 90 সালের কমিউনিস্ট পার্টি 90 সালের মতো ছিল, 2025 সালে 2025-26 সালের কমিউনিস্ট পার্টি তৈরি করতে হবে। এটার মধ্যে হওয়ার কি আধুনিকটা কি? এই যে আপনি বলছেন যে 2025-এ দাঁড়িয়ে একজন মানুষ কেন 2025 সুলভ হতে চাইছে, এইটা যে আপনাকে অবাক করছে, আপনার হলো কি? না না না, হঠাৎ করে আপনি কি 70 সালে জার্নালিস্ট হতে চান? সিপিএম বা কমিউনিস্ট পার্টি যে ঘরানার মধ্যে চলে, আমি জিজ্ঞেস করছি আপনি কি 70 সালে জার্নালিস্ট হতে চান? কোনোভাবেই না। তাহলে আপনি যদি আমি আপনাকে জিজ্ঞেস করছি না দেরি হলো কিনা, সেটা তথ্য তো আমি দিলাম যে যদি বুঝতাম যে 70 সালে আমরা 50 বছর আগে কমিউনিস্ট পার্টি তৈরি করতে চাইতাম, আজকেরটা চেক করতে চাইছি, তাহলে বুঝতাম দেরি হয়েছে। আমি আপনাকে সেই কারণে জিজ্ঞেস করলাম 70 সালে কি কাউকে এটা বলতে শুনেছেন? জ্যোতি বসু কি বলেছিলেন? প্রমোদা সত্য কি বলেছিলেন? হরেকৃষ্ণ কুমার কি বলেছিলেন? যদিও সালটা 1970, তবু আমরা 1920 সালে কমিউনিস্ট পার্টি করতে চাই। ওটা বিজেপি করে। যদিও আজকের দিনে আমরা আছি, কিন্তু আসলে আজকের দিনটা আজকের দিন নয়। এক সময় বৈদিক যুগে মানুষ এরোপ্লেন আবিষ্কার করে ফেলেছিল, আকাশে উঠতো, আর আধুনিক যে মেডিকেল সায়েন্স সেগুলো সমস্ত আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা ছিল। হ্যাঁ, আর গণেশের মাথা প্লাস্টিক সার্জারি করে ইমপ্লান্ট করা হয়েছিল। এগুলো বিজেপির আরএসএস এর লোকেরা বলতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি কি কোনো কমিউনিস্টকে কোনো বলতে শুনেছেন এরকম কথা? কমিউনিস্টই তার কারণটা হচ্ছে আমরা কেন মনে করি যে আমাদের দর্শনটা প্রোগ্রেসিভ দর্শন? বিকজ উই অলওয়েজ স্ট্যান্ড ফর প্রোগ্রেস। আমরা সবসময় সামনের দিকে এগিয়ে থাকি। আমরা অতীতকে সম্মান করি, কারণ এটা ঘটনা যে আমরা অতীতের ওপর ভর করে দাঁড়িয়ে আছি। আজকে এই যে ল্যাপেল মাইকটা আপনি ব্যবহার করছেন, এর আগে হাতে ধরা মানে গডলেস বুম ছিল, তার আগে তার লাগানো বুম ছিল, তার আগে একটা নোটপ্যাড আর পেন্সিল ছিল, সেইটার পথ ধরেই আজকে আপনি এখানে এসে বসে আছেন। সুতরাং সেই নোটপ্যাডে নোট নেওয়া থেকে শুরু করে, তার দেওয়া বুম থেকে শুরু করে, ওয়্যারলেস বুম থেকে শুরু করে, এই ল্যাপেল মাইকের এই জার্নিটাকে, এটা একটা জার্নি, এটাকে আমরা অ্যাকনলেজ করি। কিন্তু আজকে আমি এটা আশা করি না যে আপনি আমাকে ইন্টারভিউ করতে এসে আমাকে প্রশ্ন করবেন, উত্তরগুলো আপনি লিখে নেবেন, আর তারপরে উত্তরগুলো রিড আউট করে বা লোককে পাবলিশ করে পড়াবেন। সুতরাং এই আজকের এই বাস্তবতাটাকে আমরা সেটাকে নিয়ে গর্বিত। আপনি যেটা আপনার পেশার ক্ষেত্রে চান, আমি সেটা আমার পার্টির ক্ষেত্রে চাই, তাতে আপনার সাথে আমার তো কোনো বিরাট। তারপরও আপনি অবাক হচ্ছেন, আমি ভাবছি আপনার হলো কি? এটা আমারও জানার আছে যে আধুনিক কমিউনিস্ট, এইটা শতরূপ ঘোষ কিভাবে ব্যাখ্যা করবেন, কি চাইছেন? আমরা এইভাবে ব্যাখ্যা করবো যে ধরুন আমি আপনার কথা বলছি যে 1977 সালের আগে আমাদের ম্যানিফেস্টো সে সময় বলা ছিল, জ্যোতিবাবুরা বলেছিলেন যে সরকারে আসলে আমরা 8 ক্লাস পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত শিক্ষাকে আমরা অবৈতনিক করব। আমাদের দেশের রাজনীতিতে আমরা চিরকাল দেখে এসেছি বা আজও দেখি যে ম্যানিফেস্টোয় ভোটের আগে যতটা বলা হয়, ভোটের পরে তার থেকে একটু কম করা হয়। বলা হয় যে ঠিক আছে, তখন অতটা বলেছিলাম, কিন্তু আমরা এখন এতটা পাচ্ছি না, অতটা করছে ইত্যাদি। কিন্তু যারা মোটামুটি যতটা বলেছিল তার 50-60% করতে পারলে লোকে ধরে নেয় যে হ্যাঁ, এরা সৎভাবে চেষ্টা করেছে, এরা ভালো সরকার চালিয়েছে। ওটা একটা উদাহরণ আমাদের দেশের রাজনীতিতে এমন, যতটা বলা ছিল তার থেকে বেশি করা হলো।
কথা ছিল যে 8 ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হবে। সরকারে এসে প্রথম বছরই ক্লাস 8 পর্যন্ত, 1 বছরের মধ্যে ক্লাস 10 পর্যন্ত, তার বোধহয় 2 বছরের মধ্যে না 3 বছরের মধ্যে 12 ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হলো। এটা ছিল 77 সালের যে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল তার তার হাতে এটা হয়েছিল, যেটা কিনা পরবর্তীকালে ইউপিএ গভর্নমেন্টের সময় আমাদের এজেন্ডাই ছিল যে রাইট টু এডুকেশন আনতে হবে, গোটা দেশের ক্ষেত্রে সেটা আমরা সরকারকে দিয়ে করাই। আজকে আমরা বলছি যদি আজকে আমরা এই দায়িত্ব আবার পাই, যদি মানুষ সেটা বিচার করবেন। দেখুন ভাই, কাজটা আমি এটাকে অনেস্টলি বলছি, কাজটা খুব সহজ নয়। একটা পার্টি শূন্য হয়ে আছে, আমি বলবো যে 0 থেকে 6 মাসের মধ্যে 200 হয়ে যাব, হতে পারে না এমন নয়, ভারতের রাজনীতিতে সেই উদাহরণও রয়েছে। আবার হওয়াটা যে খুব একটা ছেলের হাতের মোয়া তাও নয় ব্যাপারটা। কিন্তু মানুষ যদি সেই দায়িত্ব আমাদেরকে বা সেই ভরসা আমাদের উপর করেন, যেটা 12 ক্লাস পর্যন্ত আমরা করে গেছিলাম অবৈতনিক শিক্ষা, সেইটাকে এবার আমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলায় আমরা ফ্রি এডুকেশন করব। মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলার কলেজ ইউনিভার্সিটিতে পড়তে বাংলার ছেলে মেয়েদের 1 পয়সা খরচা করতে হবে না। ধরুন যখন 77 সালে, আমি যদি এডুকেশনটা নিয়ে যদি বলি, আমি জাস্ট আপনাকে একটা প্রকল্প ঘোষণা করেন বড় বড়, ধরুন 77 সালে আপনার এই যে ঘোষণাটা কিন্তু মারাত্মক, যে আপনি এটা তো আমরা বলি তো, এটা আমাদের সব জায়গায়। ধরুন 77 সালে আমাদের সিলেবাসের মধ্যে কতগুলো পরিবর্তন আনা হয়েছিল প্যাটার্নে, এবং তাতে আমরা লজ্জিত নেই। এই যারা বলে না যে বাংলা সিলেবাসে আমরা একাডেমিক্স আমরা রাজনীতি করেছি, আমরা করেছি রাজনীতি, এবং সবাই রাজনীতি করে। যখন বিজেপি ক্ষমতায় আসে তখন তারা সিলেবাসে আইনস্টাইন নিউটনকে সরিয়ে সরস্বতী বন্দনা ঢোকায় আর জ্যোতিষতন্ত্র সব ঢোকায়। তৃণমূল যখন সরকারে এসছে তখন সিলেবাস থেকে ওরা মার্ক্সবাদকে সরিয়ে, সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সরিয়ে সেখানে সিঙ্গুর আন্দোলন আর বেচারাম মান্নার জীবনে ঢুকিয়েছে। মমতা ব্যানার্জির ভাটের কবিতাগুলোকে সিলেবাসে ঢুকিয়েছে। হ্যাঁ, কি কথাঞ্জলি না কি শ্মশাঞ্জলি বলে কি একটা ওনার আছে। আমরা সরকারে যখন এসেছি তখন আমরা যেটাকে মনে করেছি প্রোগ্রেস, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমরা সিলেবাসে ইনকর্পোরেট করেছি। আজকের তারিখে বলছি রফিক, আজকের যে সময় আমরা বসবাস করছি, আজকের দিনেও সিলেবাসকে আজকের সেন্সিবিলিটিকে নিয়ে আপডেট করতে হবে। ধরুন আমি আপনাকে একটা কথা বলছি, আমি যখন ছোট থেকে বড় হচ্ছে, এটা কিন্তু ঘটনা যে আমি কথা প্রসঙ্গে আমার অনেক বন্ধুকে, যার চেহারাটা একটু ভারীর দিকে, আমি তাকে মোটা বলেছি, মোটু বলে করেছি। কেমন? যার গায়ের রং একটুখানি হয়তো বেশি ডার্ক শেড, আমি তাকে বন্ধুদের মধ্যে কিরে কালুয়া বলে করেছি। সেও যে খুব অফেন্ডেড হচ্ছে তখন নয়, তার কারণটা হচ্ছে সেই সময় এই সেন্সিবিলিটি গুলোই ছিল না, মজা বন্ধুত্ব ছিল। কিন্তু এই ধরুন এই পলিটিক্যাল কারেক্টনেস আজকের পৃথিবীতে একটা বাস্তবতা। আজকে আমি বুঝতে পারি, আমি নিজেকে ধরেই বলছি, আমিও বড় হওয়ার পথে এমন অনেক কথা বলেছি, হয়তো আমি এমন কোনো একটা ইয়ার্কি করেছি যা কিনা আমার কোনো একজন মহিলা সহপাঠিনীর ক্ষেত্রে হয়তো খুব একটা সুরুচিপূর্ণ ইয়ার্কি নয়। হ্যাঁ, আমি যে খুব বুঝে করেছি তা নয়, কিন্তু তখন সোসাইটি বলুন কি এডুকেশন বলুন, আমাকে বা আমার মতো কাউকেই আমাদের সেই শিক্ষাটা দেয়নি। কিন্তু আজকের দিনে এই পলিটিক্যাল কারেক্টনেস, এই আধুনিক পৃথিবীর আধুনিক এই চিন্তাগুলো এসছে, অনেক কিছু আমাদেরকে আনলার্ন করতে হয়েছে বা করতে হয়, ঠিক হওয়া দরকার। আমি বলছি আজকে যে বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে, স্কুলের সিলেবাসে পঠন পাঠনে আজকের দিনের এই নতুন যে সেন্সিবিলিটি গুলো, সেইগুলোকে সিলেবাসে ইনকর্পোরেট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সুকান্ত ভট্টাচার্যের কবিতা সরিয়েছেন, সেরকম আমরা ওই বেচারাম মান্নার জীবনী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শ্মশাঞ্জলি ঘাট ধাক্কা দিয়ে সিলেবাস থেকে বার করব। তার বদলে আজকের পৃথিবীতে এই জেন্ডার ইকুয়ালিটি শিক্ষা, আজকের পৃথিবীতে ধরুন ছোট থেকে একটা ছেলে কি মেয়ে যখন বড় হচ্ছে, আরএসএস যেমন স্কুলে যখন একটা বাচ্চাকে আরএসএস স্কুলে পড়ায়, ছোটবেলা থেকে তার মধ্যে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে পারে যে ভাই দেখো, গরু তোমার মা, ছাগল তোমার মাসিমা, মুরগি তোমার পিসিমা, খালি অন্য ধর্মের মানুষ তোমার কোথাও কেউ না। তেমন আমরা কি অন্যায় করবো যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সিলেবাসের মধ্যে ছোটবেলা থেকে এমন সাহিত্য, এমন সংস্কৃতি, এমন গান শেখাবো যাতে একটি ছোট বাচ্চাও ছোট থেকে বড় হবে তখন সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সব সম্প্রদায়ের মানুষের বন্ধুত্বকে সেটাকেই স্বাভাবিক মনে করে বড় হবে। আমরা সেই শিক্ষাকে স্কুলের সিলেবাসে আনতে চাই। আরজিকর মুভমেন্ট থেকে এমন অনেকগুলো প্রশ্ন উঠে আসলো, শুধুমাত্র একটা ধর্ষণ বা একটা খুনের ঘটনায় তার প্রতিবাদে তো ওটা সীমাবদ্ধ থাকলো না, তারপরে এরকম অনেক প্রশ্ন উঠে আসলো যেগুলো জরুরি প্রশ্ন। আমরা আজকের দিনে যে জেন্ডার সেন্সিবিলিটি, যেটা কিনা আমি বলছি ইভেন আমিও যখন স্কুলে পড়েছি হয়তো আমার মধ্যেও সেটা ছিল না, আমার জেনারেশনের অনেকের মধ্যে ছিল না। আজকের পৃথিবীতে যখন আধুনিক সমাজ ব্যবস্থা আমাদেরকে সেই ব্যাপারে ওয়াকিবহাল করছে, তখন কেন যখন একটা ছোট বাচ্চাকেও সেভাবে বড় করা হবে না? ধরুন আমাদের সমাজে একটি ছেলেও যখন, একটা বাচ্চা ছেলেও যখন পুরুষ হয়ে বড় হচ্ছে, তার স্কুলের সিলেবাসে, তার সামাজিক শিক্ষায় সে এমন ভাবে শিক্ষিত হয় যাতে তার কোনো কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, চোখের চাউনি, হাতের জেস্টার যেন তার পাড়ার, তার ওয়ার্ক প্লেসের, এমনকি তার পরিবারের মধ্যে কোনো মেয়ের অস্বস্তির কারণ না হয়ে যায়। এই পরিবর্তনগুলোকে আজকে আমরা সিলেবাসে আনতে চাই। আমি বলছি এরকম নানাবিধ জিনিস, আমি এটাকে আপনাকে এডুকেশন ধরে বললাম, এরকম আরো কতগুলো বিষয় রয়েছে। একটা সময় যখন ধরুন কৃষিতে যখন
অপারেশন বর্গা করা হয়েছিল, তখন মানুষের হাতে পাট্টাদারদের হাতে জমি দেওয়া হয়েছিল, জমিদার হাত থেকে করেছিলাম। তারপরে কি হলো, 77 সালে যে মানুষটা ধরুন একজন কৃষক একটা জমি পেলেন, ধরুন আমি ধরুন 10 কাঠা জমি পেলেন, এখন তার হলো 2 ছেলে, তাদের 2 ছেলের আবার দুজন করে ছেলে করেছে, জমিও তো ভাগ হতে 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 এখন হয়তো 1 ছটাক জমি একজনের হাতে রয়ে গেছে। আজকে তো সে 1 ছটাক জমিতে চাষ করে সে করতে পারবে না, তেমন আবার এটাও ঘটনা, তারপরে তো চাষবাস উঠে যাবে না, চাল ডাল তো আর মেশিনে তৈরি হবে না, সুতরাং কৃষি ব্যবস্থাও রাখতে হবে। 77 সালে যেটা আমাদের কাছে ছিল ল্যান্ড ডিস্ট্রিবিউশন, আজকে 2025-এ গ্রামে গ্রামে শক্তিশালী কৃষি সমবায় তৈরি করা, কোঅপারেটিভ মুভমেন্ট, যাতে কিনা ওই 1 ছটাক জমিতে চাষ করে চাষটা যতটা লাভজনক হবে, মালিকানাটা প্রত্যেকের হাতে থাকলো, কিন্তু তারা ওই একটা কোঅপারেটিভ ফার্মিং করলো, যেটা কেরালায় আমরা খুব সফলভাবে করেছি। এবং কেরালাতে যে কারণে ফার্মার সুইসাইড বন্ধ হয়ে গেছিল, যে মানে ধরুন আমি আপনি আরো এখানে যারা রয়েছেন তাদের 5 জনের 5টা জমি রয়েছে, কোঅপারেটিভ করে সেখানে ফার্মিং, তাতে তার ফলন বাড়বে, তার লাভ বাড়বে, সুতরাং সেই অল্প অপারেশনাল হোল্ডিং হাতে থাকলেও তার হয়তো আয় কিছুটা বেড়ে যাবে। আমি বলছি এই যে 77 সালের যা বাস্তবতা ছিল সেই মতো 77 সালের সরকার কাজ করেছিল, আজকে 2025-26 সালের যা বাস্তবতা সেই মতো আজকে সরকারকে কাজ করতে হবে। এইভাবে আজকে সময়ের সাথে মানানসই আমরা একটা দল এবং একটা ব্যবস্থা পরিচালনা করতে চাই। এবং এটার জন্য আমি বলছি যে দেখুন এবং আপনি যেটা বললেন যে পার্টির বাইরেরও মানুষজনের সাথে, দেখুন এটা আমার কথা না, জ্যোতিবাবু বারবার কথা বলতেন, মানে মারা যাওয়ার আগে অব্দি বলে গেছেন যে অনেক মানুষ যারা আমাদের পার্টির বাইরে আছেন, আমাদের বিরুদ্ধে আছেন, তারা কেউ আমাদের শত্রু নন। আজকে মনে করুন ধরুন এই আপনি পার্থ চ্যাটার্জির বাড়িতে হয়তো চা খেয়ে এলেন, পার্থ চ্যাটার্জি চুরি করে জেলে গেছে, আমি আমার কাজে গেছিলাম, হ্যাঁ ভেরি গুড, পার্থ চ্যাটার্জি চুরি করেছে, কিন্তু পার্থ চ্যাটার্জিকে বেহালার যে সাধারণ মানুষ ভোট দিয়েছিলেন তিনি তো চুরিটা করেননি, তো তার সাথে আমাদের কি শত্রুতা রয়েছে? তো মানে সে তো আজকে মনে করুন মানে আরএসএস এর একটা লোক, বিজেপির একটা লোক দাঙ্গা করেছে, কিন্তু মনে করুন মোদী মানে দেশের প্রধানমন্ত্রী হলে পশ্চিমবাংলা ও গুজরাটের মতো তার 4টে কারখানা তৈরি হবে, সে গুজরাটের কারখানা হয়ে থাক না থাকে অন্য কথা, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের লাইনে একটা লোক মোদীকে ভোট দিয়েছে, তার ভোটটা পেয়ে এখন মোদী হিন্দু মুসলিম করছে, তো যে লোকটা ভোটটা দিয়েছে সে তো আর আমার ব্যক্তিগত শত্রু নয়, তো সেই মানুষটা কেন আমরা আমাদের শত্রু ভাবতে যাবো? এবং এটা আমি কোনো নতুন কথা বলছি না, যেটা কিনা আমি প্রথম আবিষ্কার করলাম, জ্যোতিবাবু এই কথা চিরকাল বলে এসেছেন। এবং আমরা সত্যি কথা বলতে আজকের দিনে যে কাজগুলো করতে চাই, তাতে এই কাজগুলো করার জন্য আমাদের পার্টির বাইরেও এরকম বহু মানুষের যে এক্সপার্টাইজ আছে, যে সফট স্কিল আছে, যে হার্ড স্কিল আছে। আজকে একজন মনে করুন একজন মানুষ, তিনি ধরুন কিছু না, ধরুন বাচ্চাদের স্কুলে পড়াচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন যে কোভিড এর সময় থেকে আমার স্কুলে কিরকম ড্রপ আউট হচ্ছে, বাচ্চাদের আসার সংখ্যা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, কি হচ্ছে, বাচ্চাগুলোকে স্কুলে আনতে গেলে কি করা যাবে। এখন সেই মানুষটার অভিজ্ঞতা, সেই মানুষটার পরামর্শটাও যদি আমরা পাই, তাহলে সেই মতো একটা পলিসি ওরিয়েন্ট করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, ধরুন আমি বলছি আপনি সাংবাদিক হিসেবে, আপনি একজন মানে হয়তো একটা কর্পোরেট হাউসে আপনি চাকরি করছেন, কিন্তু আপনার একটা স্কিল আছে যে আপনি কমিউনিকেটটা, আজকের দিন একটা খবর, একটা ঘটনা ঘটলে মানুষের কাছে খবরটা এইভাবে নিয়ে যেতে হয়। আমাদের পার্টিতে আমরা সত্যি দেখেছি যে আমি বলছি আপনাকে, একটা জায়গায় কৃষক ফসলের দাম কেন পাচ্ছে না, এই যে আপনি বলছেন না যে রাস্তায় আছে কি নেই, আমি আপনাকে বলছি ভাই, এটা মানে আমি যারা শুনছেন তারা জানেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি, দলমত নির্বিশেষে। একটা জায়গায় যদি আজকে আমি মানে ধরুন এখানে কৃষকের ফসলের দাম চাই বলে 2000 কৃষককে নিয়ে মিছিল করি, কেমন? আমি বলছি আপনাকে অন্যভাবে নেবেন না কথাটা, হয়তো আপনার কাছে খবর আসলো যে এখানে একটা মিছিল হবে, 2000 মিছিল করছে ফসলের দাম নিয়ে, আর একটা জায়গায় একটা মন্দিরের বাইরে গরুর হাড় পাওয়া গেছে, কি মসজিদের বাইরে শুয়োরের হাড় পাওয়া গেছে, ওখানে শুভেন্দু অধিকারী যাচ্ছে, কি ওখানে হুমায়ুন কবির যাচ্ছে, ওখানে একটা বওয়াল হতে যাবে। আমি এক সেকেন্ড, না আমি বলে বলছি না, আমি বলছি ওখানে হয়তো একটা হাঙ্গামা হতে পারে। আমি বলছি আপনার কাছে একটাই ক্যামেরা আছে, আমি আপনার ইন্টেন্টকে সন্দেহ করছি না, হয়তো সেই মুহূর্তে আপনার কাছে ওই এলাকায় একজন জার্নালিস্ট অ্যাভেলেবেল, আপনি দেখবেন আপনার কাছে বা যে কোনো একজন সাংবাদিকের কাছে, কিন্তু আজকে এটাই হবে যে আমাকে ওইটাকে কভার করতে হবে যেখানে হিন্দু মুসলিমটা হচ্ছে। সুতরাং আমি বলছি এমত অবস্থায় আমি কেন কোন প্রসঙ্গে কথাটা আনলাম, আমি আপনার কি কোনো মিডিয়া সমালোচনা করার জন্য এটা বলছি নাকি আমার সমালোচনাতে আজ বিকেল থেকে সব পাল্টে যাবে, ব্যাপারটা এমনও নয়। আমি বলছি এমত অবস্থায় তাহলে আমাদের এই এজেন্ডাটাকে, যেটাকে আমরা বলি ভুল এজেন্ডা বনাম মূল এজেন্ডা, আমাদের এই মূল এজেন্ডাটাকে যাতে আরো বেশি করে মানুষ জানতে পারেন, তার জন্য আমার কমিউনিকেশনের মাধ্যম কি হবে, সেটা একজন সাংবাদিক হিসেবে এই জেনারেশনের হয়তো আপনি আমার থেকে ভালো জানবেন, হয়তো কেন ডেফিনেটলি আমার থেকে ভালো জানবেন, আপনার মতো বা আপনার মতো আর 5 জনের কাছ থেকে সেই পরামর্শটা পেলে সেই মতো আমিও সেই বা আমাদের পার্টিও সেই প্ল্যানটা করতে পারে যে আমাদের এই প্রচারটাকে কি বক্তব্যটাকে এইভাবে আরো বড় লোকের মানে বড় সংখ্যায় মানুষের কাছে নিয়ে যেতে হবে। সুতরাং সেই কারণেই আমরা এটা বলি যে আমাদের পার্টির বাইরেও যে ওয়েল মিনিং মানুষজন যারা রয়েছেন, সব প্রশ্নে আমাদের সাথে একমত নাও হতে পারেন। ধরুন আপনি এডুকেশনের ব্যাপারে আপনার সাথে আমার মত মেলে, কিন্তু আপনি হয়তো মনে করেন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আপনার সাথে আমার মতটা পুরোটা মিলছে না, হতে পারে। এডুকেশনের ব্যাপারে আপনি যেটা আমাদেরকে
গাইড করতে চান, সেই গাইডেন্সটা আমরা পেতে আগ্রহী, সেই পরামর্শটা পেতে আগ্রহী, এটাই আমরা বলেছি। এবং কখনোই আমরা কোনো ভোটারকে আমাদের শত্রু মনে করি না, কেন করতে যাবো। সাধারণত আপনি বললেন যে আরজি করের প্রসঙ্গ বললেন, এই যে সরকার রয়েছে, যে দলের সরকার, এই সরকারের বিরুদ্ধে ইস্যুর কোনো অভাব নেই। চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে একাধিক ইস্যু বলা যায়, কিন্তু এই ইস্যু ভিত্তিক সিপিএম কে সেই রকম আন্দোলন ঝাঁজ দেখাতে পেরেছে? সেই রকম, এটা আমি আপনার থেকে উপলব্ধি চাই। দেখুন আমি আপনাকে বলছি খুব সৎভাবে, মানে বিগেস্ট রুম ইন দিস ওয়ার্ল্ড ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। যদি আপনি বলেন যে আরো ঝাঁজ দেখানো দরকার রয়েছে, 100বার সেটা আমি স্বীকার করবো, আমি কেন সেটাকে অস্বীকার করতে যাবো। আর আমি আপনাকে খুব সৎভাবে এটাও বলছি, ধরুন আপনি যেটা বলছেন যে সত্যি এত ইস্যু, এবং এটা আজকে বলে না, 2013 সালে আমরা দেখেছিলাম যে মানুষ কিভাবে হাওয়া করে কাঁদছে, তার চিটফান্ডের টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। পরের দিন বাড়িতে হয়তো মেয়ের বিয়ে, আগের দিন বাবা দেখে যে চিটফান্ড বন্ধ হয়ে গেছে, সুইসাইড করেছে বাড়িতে ফিরে। যে বাড়ি থেকে পরের দিন মেয়ের হচ্ছে, যাকে হিন্দিতে বলে ডলি, ওঠার কথা ছিল, সেই বাড়ি থেকে পরের দিন বাবার চিতায় যাওয়ার জন্য বাবার লাশ উঠছে কাঁধে করেছে, তো আমরা দেখেছি। তারপরে মমতা ব্যানার্জি একটার পর একটা ভোট জিতেছেন, সে তার চাকরি থেকে শুরু করে এত কিছু, একটা গোটা জেনারেশন ধ্বংস হয়ে গেল, ঘরে ঘরে বসে আছে, তার মধ্যে সব, তারপরে ভোট জিতছেন। আমি বলছি রাজনৈতিক হবে না, আপনাকে বোঝাতে পারছেন না মানুষকে যে এত বড় বড় ইস্যু। আমি আবার ওখানে বলছি যে মানুষকে বোঝাতে পারি না মার্কা কথা আমি কখনো বলি না, তার কারণ এই কথার মধ্যে একটা অহংকার রয়েছে যে আমি বেশি বুঝি, মানুষ কম বোঝে। আমি স্কুল টিচার, আমি মানুষের ক্লাস টিচার, আমি মানুষকে বোঝাবো। সুতরাং মানে এই কথা আমি কখনো এই শব্দবন্ধটা ব্যবহার করি না যে মানুষকে বোঝাতে হবে, মানুষকে এই করতে হবে। সে যারা বলেন তাদের ব্যাপার, আমি এটা কখনো বলি না। কিন্তু কোনো একটা জায়গাতে কমিউনিকেশনে ঘাটতে হচ্ছে, এটাও ঘটনা। আর আপনাকে এটাও বলছি, দেখুন আমাদের মানে হেরে গেছি যেরকম এটা বাস্তবতা, তেমন আমাদের তো হারতে খুব আনন্দ হয় না, এমন তো নয় যে আমাদের জিততে ইচ্ছে করে না। সুতরাং আপনি যদি বলেন যে রাজনৈতিক একজন কর্মী হিসেবে কিছু জায়গা থেকে এটা আমাকে হতাশ করেনি কখনো, অবশ্যই সেই হতাশা আমাকে বাড়িতে বসিয়ে দেয়নি, কি সেই হতাশা আমাকে দল পরিবর্তন করে নিজের ধান্দা গুছিয়ে নিতে উৎসাহ দেয়নি। কিন্তু কখনোই খারাপ লাগেনি যখন দেখি যে এত কিছুর পরেও, আপনি আরজি করেই যে ধরুন বলুন, কত কিছু, সবকিছু, তারপরে তো এটা ঘটনা, 6টা বাই ইলেকশন হলো এবং তার রেজাল্ট দেখিয়ে একটা দল, একটা নেত্রী, তারা সব নেগেট করে দিল যাবতীয় মুভমেন্ট সবকিছুকে। তো কত খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু তারপর আবার এটাও ভাবি যে তখন এই মহাভারতের শিশুপাল বধের গল্পটা চিন্তা করি, যে শিশুপালকে শ্রীকৃষ্ণ বলেছে না, তোমার 100টা অপরাধ ক্ষমা করবো, 1টা 2টো 3টে 4টে 5টা করে 99 অব্দি গুনেছিলেন। তারপর যখন 100তম অপরাধ করলেন তখন শিশুপালকে শ্রীকৃষ্ণ হত্যা করলেন। তো মানে গণতন্ত্রের এই মহাভারতে তো জনগণ শ্রীকৃষ্ণ। সুতরাং নিশ্চয়ই সেই শিশুপাল বধও একদিন হবে। ততক্ষণ পর্যন্ত ওই লড়াইটাকে আমাদের সৎভাবে লড়ে যেতে হবে, তাছাড়া তো আমার করার কি রয়েছে? এর বাইরে যে অপশন থাকে ওগুলো তো আমাদের কাছে কোনো অপশন নয় না, যেটার সাথে কম্প্রোমাইজ করে নেওয়া। ঠিক। আমি একটু অন্য পর্যায়ে যাবো, মানে অন্য বিষয়ে। আমি দুটো অপশন বলবো, একটা বেছে নিতে হবে যদি সম্ভব হয়। এক হচ্ছে, আপনার চোখে সেরা মুখ্যমন্ত্রী কে, বুদ্ধবাবু নাকি জ্যোতিবাবু? না, জ্যোতিবাবু ইজ জ্যোতিবাবু, তার সাথে অন্য করা হয় না। আমাদের না বুদ্ধদাকে জিজ্ঞেস করলে উনি জ্যোতিবাবুই বলতেন, কেন জ্যোতিবাবুকে যে অবস্থার মধ্যে লড়াই করে, এবং এটা আপনাদের মনে রাখতে হবে, জ্যোতিবাবু যেরকম 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, সেরকম 2 দশকের বেশি বিরোধী দল নেতা ছিলেন। তার আগে একটা সময় মানে পার্টি যখন প্রায় নিষিদ্ধ, রোজ খুন হচ্ছে পার্টির লোকজন, ওই সময় পার্টির সেক্রেটারি, রাজ্য সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। সুতরাং তাকে যেভাবে পশ্চিমবাংলায় জ্যোতিবাবু এবং ওনার সহকর্মীদেরকে যেভাবে কমিউনিস্ট আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে হয়েছে, মানুষকে কমিউনিস্ট পার্টির সাথে পরিচয় করাতে হয়েছে, সেটা তো ওই প্রজন্মের মানুষকেই করতে হয়েছে। সুতরাং জ্যোতি বসুর সাথে আর কারোর তুলনা হয় বলে আমার মনে হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে? মানে কি বলবো, মানে মুখ্যমন্ত্রী হিসেবে, মানুষ হিসেবে, সব দিক থেকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কি বলবো, নিকৃষ্ট বললেও, এবং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন তাদেরই এই কম্পারিজনটা আনা উচিত নয়। তাহলে কি হয়, মানে ধরুন মানে অন্ধকারকে আপনি যত উজ্জ্বল আলোর পাশে রাখবেন, তত অন্ধকারকে বেশি অন্ধকার মনে হবে। ভালো বক্তা কে, শতরূপ ঘোষ না দেবাংশু ভট্টাচার্য? দেবাংশু। আচ্ছা, ফালতু ঝামেলা গিয়ে কি হবে ভাই বলতে। দেবাংশুর সঙ্গে কি কথাই পেরে উঠছেন না? এই আমি প্রশ্নে না পেরে উঠছি না, ভালো। এই তো দেবাংশু কিন্তু জিতে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু হার স্বীকার করে নিচ্ছেন। ঠিক আছে, এই আপনার ইন্টারভিউতে হার, যদি ফাইনাল হার জিত হয় তো ভালো। না, আমার ইন্টারভিউর জন্য আপনি তো বলছেন না, লোক দেখবে, আরে দেবাংশু দেখবেন না। জিজ্ঞেস করলেন শতরূপ ভালো না দেবাংশু ভালো, দেবাংশু ভালো, মিটে গেল, তো কথা আসছে কোথেকে। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো কাজ, একটা খারাপ কাজ ব্যক্তিগতভাবে না মুখ্যমন্ত্রী হিসেবে? তো উনি ধরুন যে কন্যাশ্রী বা যে প্রকল্পগুলো করেছেন, আইডিয়াটা খারাপ না। ঠিক, আপনি যদি আমায় বলেন। আর খারাপ কাজ যদি আপনি যদি বলেন, তা হচ্ছে পশ্চিমবাংলাকে RSS এর উর্বর জমি বানিয়ে দিয়েছেন। পশ্চিমবাংলায় দেখুন, এটা ভেবে দেখুন,
আজকে যদি এই যে পশ্চিমবাংলায় তো ডেফিনেটলি নন বিজেপি গভর্নমেন্ট, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কোনো বিজেপি সরকার এই কাজ করতে পারেনি যে সরকারের টাকায় মন্দির তৈরি করা। মমতা ব্যানার্জি কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছেন। আজকে পশ্চিমবাংলায় যদি বিজেপি গভর্নমেন্ট হতো, আপনি ভেবে দেখুন এমন কোন কাজটা হতো পশ্চিমবাংলায় যেটা কিনা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট থাকার ফলে হচ্ছে না। আরএসএস এর এমন কোন বাড়তি সুবিধাটা হতো? ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় আরএসএস এর স্কুল শাখা থেকে শুরু করে, মানে সোসাইটিটা এখন এমন হয়ে গেছে, চায়ের দোকান থেকে শুরু করে ছোটবেলা থেকে যে বন্ধু বান্ধবদের সঙ্গে বড় হয়েছি, তাদের মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেখলে মাঝে মধ্যে ভাবি যে জীবনে কখনো ভাবতে পারিনি যে এরকম একটা সাম্প্রদায়িক কথা। হিন্দু মুসলিম হ্যাঁ, আমি সেটাই বলছি। সুতরাং এটা তো এই যে সোশ্যাল ফেব্রিকটা বাংলার এরকম হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং ওনার উপস্থাপনায়, এইটা ওনার সবচেয়ে বড় অপরাধ। ওনার না বাকি সব অপরাধ ক্ষমা করা যায়, মানে এটাও বলতেন পশ্চিমবঙ্গে বা বাংলায় হিন্দু মুসলিমের জন্য আপনি প্রথম দায়ী করবেন কাকে? মমতা ব্যানার্জি। সোশ্যাল ফেব্রিকটা এরকম হয়ে যাওয়ার পেছনে বিজেপিকে নয়। না, বাংলার মানুষ তো বিজেপিকে ভোট দেয়নি। বাংলার মানুষ তো বিজেপিকে হারিয়েছিল। হারিয়ে কি পেল? সরকারের টাকায় মন্দির। সুতরাং আমি বলছি তো বিজেপির গভর্নমেন্ট এসে তা করতো ভালো কথা, কিন্তু মানে আমি বাড়ির দরজা খুলে রেখে চলে গেলাম, কি চোরকে আমার বাড়ির ভেতরে আনলাম, চোর চুরি করে গেল, তার একটা মানে আছে। আমি দরজায় তালা দিয়ে চৌকিদার বসিয়ে তারপর আমি পাশের বাড়ি বেড়াতে গেলাম, ফিরে এসে দেখলাম যে চৌকিদার দরজাটা খুলে চোরকে দিয়ে চুরি করিয়েছে, আমি দোষটা কাকে দেবো? চোরকে না চৌকিদারকে কাকে দেবো? সুতরাং বাংলার মানুষ তো আপনাকে মানে যে কংগ্রেসের মতো একটা দল, কংগ্রেসের সাথে আমাদের হাজার আর 5টা প্রশ্নের মতের অমিল থাকতে পারে, কিন্তু সাম্প্রদায়িকতার প্রশ্ন তো কখনো হয়নি। সেই অর্থে তো কংগ্রেসের মতো একটা দল আপনাকে কালীঘাট থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানালো, সেই দলে আপনি লালবাতি জেলে দিয়ে বিজেপির মতো একটা দলকে জোট করে পশ্চিমবাংলায় প্রথম এন্ট্রি করে দিলেন। তারপরে আজকে আপনি পশ্চিমবাংলায় যবে থেকে মুখ্যমন্ত্রী হলেন, আপনার যত না কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার বাড়লো, তার থেকে বেশি আরএসএস এর শাখা বাড়লো পশ্চিমবাংলায়। দেখতে খুব ভালো লাগে যে বিজেপি এই সিটে হারলো, ওই সিটে হারলো, ওখানে বিজেপির জেতা পঞ্চায়েত তৃণমূল দখল করে নিল। পঞ্চায়েত দখল করে মাল কামানোর জন্য, কিন্তু একদিকে বিজেপির পঞ্চায়েতও দখল হচ্ছে আর অন্যদিকে আরএসএস এর শাখাও বাড়ছে। হ্যাঁ, সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেখানে টিচার নেই, মিড ডে মিলের চালে কাকড় ডালে আঁশলা, আর তার বদলে পাশে একটা আরএসএস এর স্কুল খুলছে, সেখানে ঝাঁচকচকে ক্লাসরুম, আর সেখানে বাচ্চারা গিয়ে পিটি করছে, দুপুরবেলা ভালো খাবার দেওয়া হচ্ছে। তো গরিব ঘরের বাবা মা কোথায় পাঠাবে ছেলে মেয়েকে? সেসব স্কুলে পাঠাচ্ছে, এবং ছোটবেলা থেকে বাচ্চাগুলো সেই আইডিওলজিক্যাল স্কুলিং এ বড় হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে বেঁচে নেই, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, একটা সময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এই যে সোশ্যাল ফেব্রিকটা যে পাল্টে গেল, ভাই দেখুন একটা জিনিস, কোন নেতা যদি খারাপ হয় না, কোন সরকার যদি খারাপ হয়, চোর হয়, যাই হয়, আপনি 5 বছর পরে ভোট দিয়ে সেটাকে পাল্টাতে পারেন, কিন্তু যদি জনগণের একটা অংশের মাথায় এই সাম্প্রদায়িকতা এইটাই হয়ে যায়, আপনি তো 5 বছর পরে ভোট দিয়ে তাকে পাল্টাতে পারবেন না। সুতরাং এই যে সমাজটা যে এরকম হয়ে যাচ্ছে, এর জন্য আমি কাকে দায়ী করবো? আজকে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আপনি একটা মানে ইয়ের বিরুদ্ধে বলুন তো, এই ছেলে মেয়েগুলো চাকরির জন্য মিছিল করছে, মানে শেয়াল কুকুরের মতো মার খাচ্ছে রাস্তায় পড়ে, আর পশ্চিমবাংলায় হাতে ত্রিশূল তরোয়াল নিয়ে অস্ত্র মিছিল করতে গিয়ে কাকে জেলে যেতে হয়েছে আজ অব্দি? বা আমি বলছি হুমায়ুন কবিরের মতো একটা লোক দাঁড়িয়ে বলছে যে 30% আমরা হচ্ছে ওরা হিন্দু আছে, আমরা 70% মুসলিম আছি, চাইলে কেটে ভাসিয়ে দিতে পারি। তার বিরুদ্ধে একটা এফআইআর হলো না, সে লোকটা ছিল, বা এফআইআর করলো অন্যান্যরা, সেই লোকটাকে একদিন পুলিশ ডেকে অ্যারেস্ট করা ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করলো না। তিনি আবার করছেন বাবরি মসজিদ করছেন। সুতরাং আমি বলছি যে এই যে পশ্চিমবাংলায় আপনি চাকরির জন্য, খাবারের জন্য, শিক্ষার জন্য মিছিল করুন, আপনার কপালে পুলিশের মার আছে, জেলের ভাত আছে, আর আপনি যত ইচ্ছে হিন্দু মুসলিম করুন, আপনার জন্য জামাই আদর আছে। এর জন্য আমি কাকে দায়ী করবো? বিজেপিকে না মমতা ব্যানার্জিকে? আপনি বলুন আমার কাকে দায়ী করা উচিত? নেতা হিসেবে শুভেন্দু অধিকারী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? তো এটাও কোনো তুলনাই হয় না। আপনি যদি আমাকে ইন্ডিভিজুয়ালি বলেন, প্রথম কথা হচ্ছে এরা দুজনই করাপ, দুজনই ধান্দাবাজ। আমি এদের কাউকেই গণতন্ত্রের জন্য খুব শুভ মনে করি না, কিন্তু সংগঠক হিসেবে কিন্তু আমি তো কাউকে সংগঠন করতে দেখিনি। আমি এইটুকু জানি যে শুভেন্দু অধিকারী বিরোধী অবস্থাতে রাজনীতি করেছেন, অভিষেক ব্যানার্জি ওনার পিসি মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজনীতি করতে শুরু করেছেন। এর বাইরে আমি মানে ইয়ে দেখিনি। আবার এটা ঘটনা যে যাই হোক না কেন, শুভেন্দু দল পাল্টেছে, দল পাল্টে এখন হিন্দু মুসলিম করছে, অভিষেক ব্যানার্জি এখন অব্দি দল পাল্টাননি। সুতরাং এগুলো তুল্যমূল্য বিচার করাটা খুব একটা মানে এটা আমাদের জন্য, এগুলো যারা পলিটিক্যাল অ্যানালিস্ট করতে পারে। আমি একদম শেষের দিকে শতরূপদা, পার্থ চট্টোপাধ্যায় না বললে নয়, এত ছেলে মেয়ে রাস্তায় বসে আছে না, এখন তো আমার তো এখন আপনাকে দেখলে পার্থ চ্যাটার্জির মুখটা মনে পড়ে যাচ্ছে আজকাল। আমি আবার বলবো আমার কাজ ছিল, জানি, এবং আমি জানি না আপনি আমার ইন্টারভিউ শুনেছেন কিনা। আমি কিন্তু একমাত্র সাংবাদিক প্রশ্ন করেছি টাকা কার, আমি বলেছি আপনার সঙ্গে মেয়ে জড়িয়ে গেছে। তাহলে বাকি সাংবাদিক থেকে ডেকে একদিন ইন্টারভিউ করুন, তোমরা জিজ্ঞেস করলে না কেন? আপনি বলবেন, আপনি আমারটা বলছেন, আমি আমারটা বলবো না। কোন সাংবাদিক? চিন্তা করুন ভাই, আপনার সাথে আমি এটা অন্য কিছু না, এটা জিনিস শেয়ার করছি। একটা মানে এত ছেলে মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়ে, একদম ঠিক, এইরকম লেভেলে চুরি করে একটা লোক 3 বছর জেল খেটে
বাড়িতে ফিরে পায়ের উপর পাতলে বলছে তো যে দুর্নীতি কোনো ইস্যু না, বলতে পারছে। মানে একটা লোক খালি চুরি করতো, আমি বলছি যে তাও বুঝলাম। এমন একটা মানে এই যে আপনারা আমাদের হার নিয়ে তো ব্যঙ্গ করছেন, প্রশ্ন করছেন, সবই ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আলটিমেটলি কি হলো, মানে চোখের সামনে এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেল যেখানে চুরি তো হচ্ছে ছেড়ে দিন, গর্ব করছে চুরি করে কাউকে চোখ নিচু করে। আমরা ছোটবেলা মানে সে ধরুন মাঠে বিকেলবেলা খেলা হয়ে গেছে গরমকালে, সন্ধ্যে নামছে, কারোর বাড়িতে পাঁচিল টুকে আম চুরি করতে ঢুকলাম, কোত্থেকে ধরা পড়লাম, কি কারোর বাড়িতে পেয়ারা চুরি করতে ঢুকলাম, হ্যাঁ কারোর বাগানে ধরা পড়লাম, বিশ্বাস করুন মানে 7 দিন বাড়ি থেকে বেরোতাম না লজ্জায়। খালি মনে হতো, তখন হয়তো 7-8 বছর 10 বছর বয়স, মনে হতো যে রাস্তা দিয়ে হাঁটবো, পাড়ার লোকটা দেখে ভাববে এই যে ছেলেটাকে আগের দিন চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আর এখন একটা বুড়ো ধারী লোক একখানা 3 কুল বার করে 1 কুলে গিয়ে ঠেকেছে, সে এই লেভেলে চুরি করে এতগুলো মানে মানুষকে, সংসারকে এবং একটা গোটা কতগুলো জেনারেশনকে ধ্বংস করে দিয়ে কোটি কোটি টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে, তার বান্ধবীর বাড়ি থেকে আরো কত কোটি টাকা আছে কেউ জানে না। জেল খেটে এসে কিনা ইন্টারভিউ দিচ্ছে, পায়ের ওপর পাথরে বলে চুরি কোনো ইস্যু নয়। এই যে বলতে পারছে, আমি বলছি এদের চুরিকে যদি বা আপনি বলছি সহ্য করা যায়, এদের এই ঔদ্ধত্যকে সহ্য করা যায়, মানে এদের এই বেহায়াপনা, এদের বেহায়া উদ্ধত্ত সহ্য করা যায়, আমি আপনাকে এটা বলছি। সুতরাং একটা না পলিটিক্যাল, না আজকে মিডিয়া ইন্টারভিউ করেছে বলেই আপনি কিন্তু আরো জানতে পাচ্ছেন। না তিনি বেহায়া। না তো মিডিয়ারও তো একটা রোল রয়েছে, মানে মিডিয়া পার্থ চ্যাটার্জি বেহায়া জানতে যাই হোক সেটা কিন্তু না, কিন্তু আমি আছি আমি, আরে মিডিয়ার রোলকে যদি আমি অস্বীকার করতাম তাহলে আজকে আমি আপনার এখানে বসে থাকতাম কেন? 100 বার আমরা অস্বীকার, আমি জানি না, আপনি তো আমরা স্বীকার করি, খালি তাই নয় রফিক, আমরা সম্মান করি এবং আমরা কি বলবো অনেক কিছু আশাও করি, সেই জায়গা থেকেই কথাগুলো বলা। হ্যাঁ, যে কারণে যে কারণে বামফ্রন্ট সরকারের সময় কখনো সিপিএম এর বিরুদ্ধে খবর করতে গিয়ে আর যাই হোক কোনো কাগজের তো বিজ্ঞাপন বন্ধ হয়নি, আমাদের বিরুদ্ধে যাই সমালোচনা করুন না কেন, অনেক কিছু হয়েছে। মানে সেই আনন্দবাজারের অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, তাও হয়েছে, দূরদর্শন ভবনে বিক্ষোভ দেখানো হয়েছে, কিন্তু কোনোদিন তাকেও বলতে পারবে না যে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, কি তার এডিটরের নামে ধর্ষণের মামলা দিয়ে, কি জমি চুরির মামলা দিয়ে তাকে কলকাতা থেকে দৌড় করানো হয়েছে, এটা তো কেউ বলতে পারবে না। সুতরাং যাই হোক মিডিয়ার উপর আমাদের সেই মানে সেই এটা আছে বলেই তো এই কথাগুলো আসে, না হলে কথা আসতে থেকে। আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমরা পার্থ চট্টোপাধ্যায় ইন্টারভিউ করতে পারি বা করেছি, কিন্তু আমাদের একটা লাইন যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এত আদিক্ষেতা কেন, আমি জানি না আপনি দেখেছেন কিনা, দেখলে হয়তো। না আদিক্ষেতা না আদিক্ষেতা থেকে বড় কথা, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, বেহালায় মনে করুন একটা লোক তৃণমূল করে, কেমন মমতা, সে মানে এরা বলছে দল থেকে যে এক্সপেল করে দিই, সাসপেন্ড করেছি, কিসব করেছি, কিন্তু আপনি বলুন তো তৃণমূল যে করে তার বাপের ক্ষমতা আছে যে মমতা ব্যানার্জি যদি না চাইতো যে পার্থ চ্যাটার্জিকে ঢাকঢোল বাজিয়ে রিসিভ করা হোক, গলায় মালা পরানো হোক, তাকে নিয়ে মিছিল করা হোক, বেহালায় পোস্টারিং করা হোক, কোনো তৃণমূলের একটা পাড়ার নেতার বাপের ক্ষমতা রয়েছে সেটা করে? মানে আপনি এটা বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জিকে ডিফাই করে কেউ পার্থ চ্যাটার্জিকে সেলিব্রেট করছে? সুতরাং এগুলো কি, মানে এগুলো কি হচ্ছে, পেছনে কি খেলা হচ্ছে? আমরা সাসপেন্ডেড তো কুণাল ঘোষ হয়েছিল, পার্থ চ্যাটার্জিকে তো তাও মনে করুন সিবিআই অ্যারেস্ট, ইডি অ্যারেস্ট করেছিল। কুণাল ঘোষকে তো মমতা ব্যানার্জি, এই দলের সাসপেন্ডটাকে কুণাল ঘোষকে তো মমতা ব্যানার্জি অ্যারেস্ট করিয়েছিলেন, তাই না? পার্থ চ্যাটার্জির কাছে তাও ওরা বলতে পারে যে ভাই তোমার এটা পলিটিক্যাল কনস্পিরেসি, কথার কথা আমি বলছি, বলতো যেরকম জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সবার ব্যাপারে বলেছেন, হাতে ক্যাশ টাকাটা চোখের সামনে দেখা গেছে বলে, কিন্তু মমতা ব্যানার্জি তো পলিটিক্যাল কনস্পিরেসি করেনি, ও তো নিজে অ্যারেস্ট করেছেন, তাকে এখন দলের মুখপাত্র করে আর কি সব করে ঘুরিয়ে বেড়াচ্ছে। সুতরাং আমি বলছি যে পার্থ চ্যাটার্জিকে নিয়েও এই যে মানে ব্যানার লাগানো হচ্ছে, এই করা হচ্ছে, মমতা ব্যানার্জির অমতে এগুলো হচ্ছে, আমাদের এটা বিশ্বাস করতে হবে। এই যে এত বড় চাকরি দুর্নীতি, এই চাকরি দুর্নীতির বিষয় নিয়ে আগামী দিনে আপনারা মানে সিপিএম বামফ্রন্ট কিছু ভাবছে? দেখুন দুর্নীতি রাস্তায় বসে আছে, আপনাকে একটা কথা বলি, এই দুর্নীতি কেউ জানতে পারতো না যদি না সেটাকে নিয়ে আদালতের ভেতর এবং বাইরে এই লড়াইটা না হতো, থেকে শুরু করে এরা যদি 2-4 মাসের জন্য জেল খেটে থাকে সেটাও খাটতো না যদি বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সব্যসাচী থেকে শুরু করে বিক্রম থেকে শুরু করে সুদীপ্ত, আমাদের এরা সবাই এই লড়াইটা না করতেন। আমি একজনের কথা বলবো, আজকে তিনি অত্যন্ত অসুস্থ একজন আইনজীবী, কিন্তু থাকতে পারছে না, কিন্তু একটা সময় সেই সময় তিনি, তারও একটা অসামান্য ভূমিকা ছিল সুব্রত মুখার্জি, অ্যাডভোকেট সুব্রত মুখার্জি। সুতরাং এই যে ভূমিকা এরা করেছিলেন, আমাদের এর বিরুদ্ধে মিছিল করতে গিয়ে আমাদের মইদুলকে মরে যেতে হলো, খুন হতে হলো, একটা পুলিশ মেরে ফেললো। সুতরাং এর বিরুদ্ধে যা লড়াই করার আমরা করছি এবং আনকম্প্রোমাইজিং ভাবে করবো। কিন্তু আজকে দাঁড়িয়ে বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কি করছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা দুর্নীতি মুক্ত একটা রিক্রুটমেন্ট সিস্টেম আমরা পশ্চিমবাংলায় চালু করতে চাই। আমাদের প্রতিবাদটা যেরকম প্রতিবাদের জায়গায় আছে, বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অল্টারনেটিভটা। ওরা বসে বসে চুরি করেই যাবে আর আমরা বসে বসে মিছিল করেই যাব, মাঝে মধ্যে 2-1 লোকের জেল হবে, 2-1 এরকম টাকা পাওয়া যাবে, তারপর আবার জেগে সেই চলবে। এইটা তো অনন্তকাল চলতে পারে না। সো আমরা এই দুর্নীতি সিস্টেমটাকে রিপ্লেস করতে চাই উইথ আ ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম। সেটার জন্য আমরা মানুষের কাছে আবেদন করছি, যদি আপনারা মনে করেন যে
ধরুন বামফ্রন্ট সরকারের সময় যেরকম ভাবে এসএসসি হতো, টেট হতো এবং যেভাবে রিক্রুটমেন্ট হতো, সেই ব্যবস্থাটা আবার বাংলায় ফিরে আসুক, তাহলে এই রাজনৈতিক ক্ষমতায় এই পরিবর্তনটা দরকার। শেষের দিকে একদম এসআইআর নিয়ে শতরূপ ঘোষ কি বলবেন 2 লাইনে? গণতন্ত্র মানে যেখানে হচ্ছে মানে ভোটাররা সরকার নির্বাচিত করে, আর এসআইআর মানে যেখানে সরকার ভোটার নির্বাচিত করে। ঠিক। আজকে এখানে বসে যারা আমাদের দর্শকরা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, এবং আপনি অ্যাজ এ সিপিএম নেতা হিসেবে আপনার কর্মীদের কি বলবেন? দেখুন, আমি আমার দলের কর্মীদেরকে বলার ব্যাপারে সে ছেড়ে দিন, সেটা না, কিন্তু সাধারণ মানুষের কাছে আমার ওইভাবে একটাই আমাদের কথা বলার, যে দেখুন আমরা কতগুলো কাজ আমরা করতে চাই, কতগুলো পরিবর্তন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই। যেমন ধরুন, পশ্চিমবাংলায় আইন এনে সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল, আজ অব্দি আমাদের দেশ এবং রাজ্যে বলবৎ হয়নি, সম কাজে সমবেতনের আইন। পশ্চিমবাংলায় আমরা আইন আনতে চাই যে কন্ট্রাকচুয়াল কাজ যারা করছেন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাদের চাকরিকে পার্মানেন্ট করতেই হবে, এই আইন আমরা আনতে চাই। প্রাইভেট হাসপাতালের এবং প্রাইভেট স্কুলের চিকিৎসার এবং পড়াশোনার খরচা যে বলগাহীনভাবে বেড়ে চলেছে, এটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আপার ক্যাপ সরকার বসিয়ে দেবে, যে এর থেকে বেশি টাকা কেউ নিতে পারবে না চিকিৎসার জন্য এবং পড়াশোনার জন্য, এই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই। সিলেবাসের পরিবর্তনের কথা আমি বললাম, কৃষি কোঅপারেটিভের কথা আমি বললাম, আপনার রিক্রুটমেন্টের কথা আমি বললাম। এই যে কাজগুলো আমরা পশ্চিমবাংলায় করতে চাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পশ্চিমবাংলার সমাজ জীবনকে রাজনীতি মুক্ত করতে চাই, বা দলীয় রাজনীতি দখল মুক্ত করতে চাই। ধরুন, আপনার খেলার মাঠ থেকে শুরু করে মানে পাড়ার বা ফুটবল ক্লাব থেকে শুরু করে একেবারে মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো ক্লাব, হকি অ্যাসোসিয়েশন, এই সেই সবকিছু দখল করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জির ভাইয়েরা। মানে অমিত শাহ ছেলেকে নিয়ে আমরা বলি, সঠিকভাবে বলি, যে তোমার কি কোনো যোগ্যতা নেই, খালি অমিত শাহ ছেলে হওয়ার সুবাদে তুমি ক্রিকেট বোর্ডের মাথায় বসে আছো। আবার পশ্চিমবাংলায় বলুন তো, মমতা ব্যানার্জির এই ভাইগুলো, কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, মুখ দেখেছেন এক একটার, এগুলো জীবনে কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলা লেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে মনে হয় না। তারা সব কেউ মোহনবাগানের মাথায় বসে আছে, কেউ ইস্ট বেঙ্গলের মাথায়, কেউ হকি অ্যাসোসিয়েশন, কেউ সুইমিং অ্যাসোসিয়েশন, কেউ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, কেউ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় বসে রয়েছে। পাড়ার এখানেও আপনি প্রায় কোনো পুজো কমিটি পাবেন না যার মাথায় তৃণমূলের কোনো না কোনো কাউন্সিলর, কোনো না কোনো এমএলএ, মন্ত্রী পুজো কমিটির মাথায় বসে আছে। আপনি মানে পাড়ার হোল নাইট ফাংশন থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, নজরুল, মানে সমস্ত জায়গাতে রাজনৈতিক দখল। মানে এমন এরকমও হয়ে গেছে যে মানে সেই একবার হলো দমদমের একটা দুর্গাপুজো, চাকদার একটা দুর্গাপুজো, দুর্গা ঠাকুরের মূর্তি বানাচ্ছে মমতা ব্যানার্জির মতো করে। হ্যাঁ, মানে মানসিকতাটা কি, যে ভাই তুমি ভাই সিপিএম হও, কংগ্রেস হও, তৃণমূল হও, বিজেপি হও, যেই হও, ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে এসছো মানে দিদির ছবির সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেবে, দিদির মূর্তির সামনে দাঁড়িয়ে। তা পোষালে নাহলে বাড়ি যাও, তো আমাদের দুর্গাপুজো মানে মমতা ব্যানার্জির পুজো। এই যে সমাজের প্রতিটা ক্ষেত্র, এই যে তৃণমূলের এই পলিটিক্যাল স্ট্রাকচারের সাথে বন্দী, আমরা এই সমাজকে আবার এই রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করে মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। কেন এরকম হবে, যেটা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে হচ্ছে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে বিরোধীদেরকে গালাগাল দিচ্ছেন, রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। রেড রোডে ঈদের সমাবেশ হচ্ছে, হ্যাঁ, সেখানে কতগুলো ওনার পোশাক, কতগুলো ইমাম হয়ে রয়েছে, নিজের বাড়ির মহিলাকে রেড রোডে নামাজ পড়তে দিতে আসতে দেবে না, আর সে মমতা ব্যানার্জি সে স্টেজে উঠে, হ্যাঁ, যে জানেও না নামাজ কিভাবে পড়তে হয়, সে মাথায় কাপড় জড়িয়ে মোনাজাত করার মতো করে হাতের ভঙ্গি করে, হ্যাঁ, 10 বার এবার থেকে ওভার করছে, 10 বার করে ইনশাল্লাহ বলছে, আর হচ্ছে রাজনৈতিক ভাষণ দিয়ে যাচ্ছে, বিরোধীদের গালাগাল দিয়ে যাচ্ছে। আবার ঈদের মঞ্চ থেকে শুরু করে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছু পলিটিক্যাল কন্ট্রোলে, হ্যাঁ, সবকিছু হচ্ছে তৃণমূলের পার্টিবাজির মঞ্চ। এইগুলোকে আমরা মুক্ত করে আবার মানুষের কাছে ফেরত দিতে চাই, আমরা এই কাজগুলো আমরা করতে চাই। ভান্ডার, দেখুন এখন তো সবাই তো ভান্ডার, দেখুন দাম যেগুলো আমি আপনাকে বলছি ভাই, দেখুন এই সোশ্যাল স্ট্রাকচার স্পেন্ডিং, এটা গোটা পৃথিবীতে এবং ভারতেও বামপন্থীরা এর জন্য লড়ে এসছে, করে এসছে। বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, SC ST স্কলারশিপ, এই সবকিছু বামফ্রন্ট সরকারের সময় থেকে হয়ে আসছে। মানে ছাত্রীদেরকে সাইকেল দেওয়ার প্রকল্পটাও বুদ্ধদেব ভট্টাচার্য শুরু করা প্রকল্প। দেখবেন একটা ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয়, আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছিল, প্রথম বুদ্ধদা দাঁড়িয়ে সাইকেল দিচ্ছেন। ডেফিনেটলি মমতা ব্যানার্জির আমলে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আরো কিছু, কন্যাশ্রী থেকে শুরু করে কিছু প্রকল্প শুরু হয়েছে। ভালো কথা, এগুলো যেরকম চলছে সেরকম চলবে, পারলে তার বরাদ্দ বাড়বে, এর সাথে তো আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমরা দায়িত্ব পেলে লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হবে না, আর আমাদের সময় চালু হওয়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ হবে না, কিন্তু সোজা বাংলা কথা ইমাম ভাতা বন্ধ হবে, আর ওই পুজো কমিটিকে পুজোর আগে লাখ লাখ টাকা সরকারের চাঁদা দেওয়া, এই সমস্ত বন্ধ হবে। ঠিক, অনেক ধন্যবাদ শতরূপদা, অনেকক্ষণ কথা বললেন আমাদের সঙ্গে। সামনেই বছর ঘুরলে নির্বাচন, সেই নির্বাচনে বিধানসভায় আবার কি শূন্য থাকে নাকি খাতা খোলে সিপিএম, সেটা এখন দেখার বিষয়। আজ এই পর্যন্ত।
দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানে।